25-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,000 কোটি টাকা। ঘাটতি রয়েছে 2,26,000 কোটি টাকা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এই বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। তিনি জানান, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসএম আরিফের রিপোর্ট। সংশোধিত বাজেটে জাতীয় সংসদ না থাকায় 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে। প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। এবারের প্রস্তাবিত বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি 2,26,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের মোট ঘাটতির মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। পাশাপাশি মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থ বছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বাড়েনি ব্যক্তিগত করমুক্ত আয়সীমা, তবে পরের 2 অর্থ বছরের জন্য 25,000 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই বাজেটে সুবিধা দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা আর কৃষি আয়ের ক্ষেত্রে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত তৈরির দিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। আগামী সেই বাংলাদেশ সবার জন্য মানসম্মত জীবন এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য। গত অর্থ বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটের আকার কমেছে 7,000 কোটি টাকা। বাজেট হ্রাসের এই ঘটনা দেশের ইতিহাসে এবারই প্রথম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থ বছরের জন্য প্রস্তাব করছি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রথম এবং দেশের 54তম বাজেট উপস্থাপনের আগে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকার এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সকাল 9:30 থেকে শুরু হয়ে দুপুর 12:30টায় শেষ হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। রাজস্ব আয়ের সাথে বাজেটের আকারের সম্পৃক্ততা থাকা উচিত ছিল, যেটি এই বাজেটে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। রাজস্ব আয় যেটি আছে পুরোটাই ব্যয়ের মধ্যে চলে যাবে বলে উল্লেখ করেন আমির খসরু। এছাড়াও অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের বাজেটের ধারাবাহিকতা বজায় রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। আমি মনে করি এই বাজেটে সেই বিষয়টা লক্ষ্য করে আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। সেটা পুরোটাই রাজস্ব আয় যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে এবং পুরোটাই কিন্তু দেশের ভিতর থেকে বাইরে থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম, এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে।
আজ সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আলোচনা শুরু হয়। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আলোচনায় ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ঐক্যমত্য কমিশনের এই পর্যায়ের আলোচনার লক্ষ্য ও উদ্দেশ্য জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি, জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং সেই পর্বে অত্যন্ত চমৎকার একটা জুলাই সনদ আমরা তৈরি করতে পারবো। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা চলছে। মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে নেতাকর্মীরা কথা বলছেন, সেখানে যুক্ত হচ্ছে সরাসরি। আজকের এই মিটিংয়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেছি। আমরা খুব সংক্ষেপে বলতে চাই, কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি। প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে। আগামীকাল থেকে সকল দলকে একসাথ করে একটা সমন্বয় মিটিং হবে, সেখানে এই ব্যাপারে ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করা হবে। আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত্য হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। একেবারে ঐক্যমত্য হচ্ছে না এসব বিষয়ে কী করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে। তারপরে একটা জুলাই সনদ হবে, যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে। আমরা দুটো কথা বলেছি। প্রথম হচ্ছে আমরা সকল দল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক, আমরা এটা চেয়েছি, এটা ওনাকে বলেছি। নির্বাচনের ডেটের ব্যাপারে 3টি বক্তব্য আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর, আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক করেছে জামায়াত ইসলামী। বৈঠকের পর দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। তিনি আরও বলেছেন, বৈঠকে প্রতীকের ব্যাপারে সিইসির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আফজাল হোসেনের রিপোর্ট।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার একদিন পর নিবন্ধন ও দলীয় প্রতীক ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, দুটি বিষয়ে কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনার বিষয় নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা বৈঠক করবে ঐক্যমত্য কমিশন। কিছু কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা দ্বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত, কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি। আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি। আজকে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য বিগত জুলাই আগস্টে গড়ে উঠেছিল, তারই ভিত্তিতে তারই মনোবাণী নিয়ে আমরা একটি সমাধানে উপস্থিত হতে পারব এবং যথাসময়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। 3টা 4টা 5টা দলের সাথে কথা বলবেন, আলোচনা করবেন। আমরা বলেছি এই আগামী জুন মাসের মধ্যে আলাপ আলোচনা করে আমরা জাতীয় সনদ, এটাকে জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করতে পারি, জাতীয় সমঝোতা, জাতীয় সনদও এটাকে বলতে পারি। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামির 50,000 টাকা করে জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখা হয়। এছাড়াও প্রত্যেক আসামির 50,000 টাকা করে জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে এই রায়ে। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল, 2 জনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন, সেইটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে অ্যাপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হয়, রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। এ সময় রায় দ্রুত কার্যকর হওয়ার পরেই সন্তুষ্ট হবেন বলে জানান সিনহার বোন। এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। এই হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপক্ষ আরও উদ্যোগী হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। 2022 সালের 31 জানুয়ারি এই মামলার রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। 2022 সালের 8 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরাও আপিল করেন।
সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। চলছে অগ্রিম টিকিটে ট্রেনে ঈদ যাত্রা। ধীরে ধীরে বাড়ছে যাত্রী চাপ। টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। ছাদে চড়ে ভ্রমণ না করতে প্রচারণা চালাচ্ছে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারি রোধে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেনে চলছে ঘরমুখ মানুষের ঈদযাত্রা। বিগত দিনের চেয়ে তৃতীয় দিনে কমলাপুর স্টেশনে বেড়েছে কিছুটা যাত্রী চাপ। সকাল থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে একের পর এক ট্রেন। যাত্রী হয়রানি বন্ধে টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। প্রবেশদ্বারে বসানো হয়েছে চেকিং পোস্ট। টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রী হয়রানি বন্ধে কমলাপুর স্টেশনে নিয়মিত পরিচালিত হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। অনিয়ম পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়ার কথা জানান ম্যাজিস্ট্রেট। আজকে অভিযানের মূল লক্ষ্য এই ঈদ যাত্রায় যাত্রাপথে যেন কোনো যাত্রী কোনো ধরনের হয়রানির শিকার না হয়। আমরা কয়েকজন দালালের অবস্থানও চেক করেছিলাম, কিন্তু তারা হয়তো কোনো না কোনোভাবে বুঝতে পেরে তারা দূরে সরে গেছে। তারপরেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করব। স্টেশন ম্যানেজার জানালেন, এরই মধ্যেই গঠন করা হয়েছে বিশেষ টিম। ঈদ যাত্রাকে কেন্দ্র করে বড় বড় স্টেশনগুলোতে স্পেশাল টিম গঠন করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, পুলিশ এবং রেলওয়ে কর্মচারীদের সমন্বয়ে, যারা সবসময় ট্রেনের ছাদে ওঠা থেকে বিরত রাখবে, তাদের কাজটাই এটা। আর এছাড়া যে সচেতনতা বৃদ্ধি করা, সেটা তো আমাদের পিএস সিস্টেমের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে। ট্রেনের শিডিউল নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও নির্বিঘ্নে এবং আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন যাত্রাই সবচেয়ে উত্তম বলে মনে করছেন ঘরমুখ মানুষগুলো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে শুরু হয়েছে পশু বেচাকেনা। রাজধানীর বিভিন্ন পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে গরু, ছাগল সহ কোরবানি উপযোগী বিভিন্ন পশু। তবে বাজারে ক্রেতার তেমন উপস্থিতি নেই। বিক্রেতারা আশা করছেন কোরবানির দিন যতই ঘনিয়ে আসবে ততই বাড়বে বিক্রি। আফজাল হোসেনের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পশুর হাটে এভাবেই সারি সারি গরু সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতা না আসায় অনেকটা অলস সময় পার করছেন খামারিরা। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। অভিযোগ রয়েছে হাটের পরিবেশ নিয়ে। হাটে এখনো মনে করেন কোনো ক্রেতা ঢোকে নাই, দুই একজন ঢুকতেছে। মানে হাটের পরিবেশটা সবচেয়ে বেশি খারাপ। হাটে মনে করেন যে বৃষ্টি নামার কারণে রাস্তাঘাটগুলা জলবদ্ধর মতো সৃষ্টি হয়েছে। হাট কর্তৃপক্ষ এখন পর্যন্ত আপনার কোনো রকম বালুর ব্যবস্থা করে নাই। 20টা গরু আনছি আমরা, একটা গরু বিক্রি হয় না। আশা করতে তো হবে, এখন বুধবার বৃহস্পতিবার এর মধ্যে হয়তো হবে। আমরা আশা করতেছি 4 তারিখ রাত থেকে আর কি সেল হওয়ার সম্ভাবনা বেশি। ক্রেতারা জানিয়েছেন আরও কিছুটা সময় পর কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে তাদের। কেনার জন্য আসছি, তো দাম দেখতেছি মোটামুটি ঘুরতেছে। আগের তুলনায় একটু দাম বেশি চাচ্ছে, হয়তো বা আর একটু কমবে, আর মানুষের একটু চাপ কম। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর কোরবানিযোগ্য সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। চলতি বছর সীমান্ত পথে বন্ধ আছে গরু আনা নেয়া। এতে দেশের খামারিরা লাভবান হচ্ছেন। অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশে প্রতি ঈদুল আজহাতে 1 কোটির বেশি পশু কুরবানি হয়। এর বেশিরভাগ অংশে আসে বিভিন্ন হাট থেকে। রাজধানীতেও বেশ কিছু হাট বসেছে, সেখানেও মিলছে বিভিন্ন ধরনের পশু। আর সেখানে ভিড় করছেন ক্রেতারা। তবে বিক্রেতারা জানিয়েছেন এখনই কাঙ্ক্ষিত বিক্রয় হচ্ছে না। তারা আশা করছেন ঈদুল আজহা সন্নিকটে আসা মাত্রই বিক্রির পরিমাণ বেড়ে যাবে। তবে নিরাপত্তা ও স্বাস্থ্যকর বিষয়গুলো নিয়ে বেশ আশঙ্কার কথা জানিয়েছেন তারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে চামড়া সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন কাঁচা চামড়ার আড়তদাররা। মজুত করছেন চামড়া সংরক্ষণের বড় উপাদান লবণ। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে লবণের মজুত বেশি রয়েছে, পাশাপাশি দামও রয়েছে নিয়ন্ত্রণে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের তথ্য মতে চট্টগ্রাম জেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের লক্ষ্যমাত্রা 5,843 মেট্রিক টন। এবছর লবণ মজুত আছে 6,582 মেট্রিক টন। এছাড়াও অপরিশোধিত লবণের মজুত রয়েছে 66,000 মেট্রিক টন, যা দিয়ে সারা দেশে লবণের চাহিদার একটি বিরাট অংশ পূরণ করা যাবে।
2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের উপর কর শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার, যার প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে, আবার কিছু পণ্যের শুল্ক কমানোয় সেগুলোর দাম কমবে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের উপর কর, শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার, যার প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে যে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে এসি ফ্রিজে ভ্যাট বাড়ছে। বর্তমানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনের উৎপাদন পর্যায়ে 7.5% হারে ভ্যাট আরোপিত রয়েছে। তবে এনবিআর আগামী 25-26 অর্থ বছরে তা 15% করার পরিকল্পনা করছে, ফলে বাড়বে এসব পণ্যের দাম। এছাড়া মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশের দামও বাড়ছে। এ বাজেটে বাড়বে সিগারেটের দাম, বাড়বে দেশীয় মোবাইল ফোনের দামও। ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি ও মোটরে বাড়তি শুল্ক যুক্ত হচ্ছে, ফলে বাড়বে অনিয়ন্ত্রিত পরিবহন ব্যাটারি চালিত রিকশার দাম। প্রস্তাবিত বাজেটে রড ও স্টিলে ভ্যাট বৃদ্ধির ফলে নির্মাণ শিল্পের অন্যতম উৎপাদন রডের দাম বাড়বে। এছাড়া কসমেটিক্স পণ্যে বাড়তি খরচ পড়বে। নারীদের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আই লাইনার, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্যে ভ্যাট দ্বিগুণ হবে। এর মাধ্যমে চা, কফি কাপ, প্লাস্টিক প্লেট ও বাটির মতো পণ্যের দাম বাড়বে। প্রস্তাবিত বাজেটে বাসাবাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার, গৃহস্থলী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীর দাম বাড়বে। দেশি তৈরি সুতার দাম বাড়বে। বাড়বে বিদেশি চকলেট এবং খেলার দামও। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন উপকরণে বাড়তি শুল্ক আরোপ করায় বাড়বে বাড়ি নির্মাণের খরচ। বাড়বে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার সহ এই জাতীয় পণ্যের। এদিকে বাজেটে দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। এর ফলে চাল, ডাল, আটা, লবণ, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। এই বাজেটে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে। পরিবেশ বান্ধব পণ্য যেমন সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্র ও হাতে তৈরি মাটির পণ্যে ভ্যাট অব্যাহতি হতে পারে। কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ, এলএনজি এবং সব ধরনের ফলের দাম কমতে পারে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, চিনি, পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবারের দাম কমতে পারে। দাম কমতে পারে তরল দুধ, বল পয়েন্ট পেন, বিদেশি মাছ, মাংস, আইসক্রিম, বাটার, বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র, বিদেশি পোশাক ও বিদেশি জুতারও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বরগুনার বেতাগীয় আমতলী উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে দর ভালো পেয়ে খুশি কৃষকরা। কাঁচা ধানই বিক্রি হচ্ছে মন প্রতি 1250 থেকে 1300 টাকায়। এদিকে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ, সার ও উপকরণ দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের তথ্যচিত্র আরো জানাচ্ছেন শামস সাবিজ উচ্ছ্বাস। প্রতিকূল আবহাওয়া আর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবার বরগুনায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষকরা জানান, চলতি মৌসুমে কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ, ট্রেনিং সহ সরকারের প্রণোদনা, সার ও সকল উপকরণ পেয়ে ভালো ধান ফলাতে পেরেছেন তারা। এখন ফসল ঘরে তোলার তোড়জোড় চাষিদের। মাঠে কাজ করতে আসছি, আল্লাহ দিলে ধান খুব ভালো হয়েছে। আমরা এবছর লাভবান আছি, সবকিছুই ভালো আছে। নিয়মিত পরিচর্যা, সময় মতো সার ও কীটনাশক প্রয়োগের কারণে প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়িয়েছেন কৃষকেরা। এমন অবস্থায় ধানের ভালো দাম পেয়ে খুশি তারা। কৃষি অফিস থেকে আরো ভালো উন্নত ধরনের কোনো দাম থাকে যদি আমাদের দেয়, তবে আশা করি আমরা আরো ভালো চেষ্টা করব। কৃষকের বোরো ধান আবাদে প্রয়োজনীয় পরামর্শ সহ সকল ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই বছরে আমতলী উপজেলায় 3233 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তার ভিতরে জনপ্রিয় জাতের ভিতরে 67, বিধান 67, বিধান 74, বিধান 101, 2, 4 এই সকল জাতের আবাদ হয়েছে এবং বর্তমানে মাঠ পর্যায়ে বোরোর ফলনের অবস্থা, বোরো ধানের অবস্থা খুবই ভালো আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে বরগুনার বেতাগী ও আমতলী উপজেলায় 3233 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। শামস সাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।